তনিমা একটু পানি দাও তো। আজ বেশ গরম পড়েছে, তার উপর হেঁটে আসতে আসতে একদম ঘেমে গেছি। রাস্তায় যে জ্যাম, রিকশায় বসে থাকলে এই টিউশনিটাও মিস হয়ে যেত। আমার কথায় তনিমা উঠে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই তনিমা বলল, স্যার, আর কিছু লাগবে? না আম্মু, শুধু এক গ্লাস ঠান্ডা পানি। তনিমা আর দাঁড়ালো না, স্যারের জন্য পানি আনতে গেল। তনিমা আমার একমাত্র ছাত্রী, অবশ্য ওকে ছাড়াও আরও কয়েকজনকে পড়ায়, তবুও কেন যেন ওর প্রতি ভালোবাসা একটু বেশি। পিচ্চি একটা মেয়ে, ক্লাস 4-এ পড়ে। বিশেষ করে ওর কথাগুলো আমার বেশ ভালো লাগে। আপনি নাকি পানি চেয়েছেন? মিথির কথায় আমি ওর দিকে তাকালাম। মেয়েটার মুখে বেশ রাগী ভাব লেগে আছে। আসলে পানি চাওয়ার সাথে ওনার রাগের সম্পর্ক আমি বুঝলাম। মিথিলা তনিমার বড় বোন। আমি কিছু বলার আগেই মিথিলা বেশ জোরে গলায় বলল, আমি কি আপনার বউ? ওইটুকু পিচ্ছি মেয়েটাকে কি শিখিয়ে দিয়েছেন? মিথিলার কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। আসলেই বুঝতে পারছি না কি হচ্ছে। তাছাড়া আমি তো ওর কাছে পানি চাইনি, চাইছি তনিমার কাছে। এদিকে মেয়েটা যা ইচ্ছা তাই বলে গেল। এতটা অপমান কোনোদিনও হয়নি। তনিমার আম্মু পর্যন্ত এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কিন্তু আমি উত্তর দিতে পারলাম না। আসলে হয়েছে এটা কি, সেটাই তো বুঝে উঠতে পারছি না। তনিমা কি কিছু বলেছে? তনিমা গ্লাস হাতে আমার দিকে আসতেই গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দিলাম। পানি না খেয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বুকে কি বলেছো? তনিমা আমার কথায় ফিক করে হেসে দিয়ে বলল, আব্বুকে বলেছি তোমার বর পানি চাচ্ছে। এই পিচ্চি ফাজিল মেয়েটার কথায় আমার রাগটা একটু বেড়েই গেল। মেয়েটা যে এতটা ফাজিল সেটা আগে বুঝিনি। আমি আর কিছু না বলে না পড়িয়েই বের হয়ে আসলাম। এই অবস্থায় পড়ানোর কোনো ইচ্ছাই আমার নেই। তবে যেটা হয়েছে আমার সাথে সেটা ভালো হয়নি। সোডিয়ামের আলোতে হাঁটতে ভালোই লাগছে, তবে মনটা সে আগের মতোই খারাপ। আসলে এভাবে যে কোনোদিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে বুঝতেই পারিনি। মিথিলা মেয়েটাকে আমার কাছে বেশ ভালো লাগে। মিশুক, সুন্দরী, মনটাও বেশ ভালো, সব মিলিয়ে পারফেক্ট। কিন্তু আজ হঠাৎ এমন করলো কেন? এই তো কিছুদিন আগেও তো মেয়েটা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালো, বেশ কিছুক্ষণ গল্পও করলো। ও আমাকে পছন্দ করে না তেমনও না। তনিমাকে পড়ানোর সময় বিভিন্ন ছুতোয় রুমে এসে আমার দিকে তাকিয়ে মুচকে হেসে চলে যায়, কিন্তু আজ ভাবতেই কেমন যেন লাগছে। এই যে মিস্টার। সিঁড়ি দিয়ে উঠতেই এটা বলে কেউ একজন পেছন থেকে ডাক দিল। এমনিতেই মন মেজাজ ভালো নেই, এখন আবার কে? ভেবেছিলাম কারোর সাথে কথা না বলে বাসায় এসে ঘুম দিব, কিন্তু এখন আবার কে ডাকে? ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি পেছনে ঘুরতেই দেখি ফাইজা দাঁড়িয়ে। এই সময় ফাইজাকে দেখে আমি একটু বিরক্তই হলাম। এই মেয়েটা একবার কথা বলতে শুরু করলে আর কোনো দিকে খেয়াল থাকে না। আমি ফাইজার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? টিউশনি থেকে আসলে? হ্যাঁ। কাল কিন্তু কলেজ শেষে তোমার জন্য অপেক্ষা করব, আসবে তো? দেখা যাক। কথাটা বলে আমি দাঁড়ালাম না, সিঁড়ি বেয়ে উপরের দিকে গেলাম। ফাইজা আমাদের পাশের বাসায় থাকে, নতুন এসেছে। মেয়েটা দেখতে সুন্দরী হলেও কেমন যেন ওর প্রতি ফিলিংসটা কাজ করে না। আসলে এত সুন্দরী মেয়ে আমার প্রেমে কিভাবে পড়লো সেটাই বুঝি না। তবে এত ভালোতে আমার চোখ নেই, আমার চোখটা মিথিলার উপরে আটকে আছে। আজ ভার্সিটি শেষে যখন বাসায় আসছিলাম তখনই ফাইজার সাথে দেখা। কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আমাকে দেখেই মেয়েটা একটু জোরেই ডাক দিল। আমি ওর দিকে তাকিয়ে রিক্সাটা থামানোর সাথে সাথেই মেয়েটা একদম রিক্সায় উঠে আমার দিকে চেপে বসলো। আসলে সিটটা একটু চাপা, তাই হয়তো এমন মনে হয়েছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলল, রিক্সা পাচ্ছিলাম না, এখন ভালোই হলো, আপনার সাথে যেতে পারবো। ফাইজার কথায় আমি মুখে হাসি ভাব আনার চেষ্টা করলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও মুখে হাসি ভাব রেখে ওকে নিয়েই যেতে হচ্ছে। তবে ব্যাপারটা ছিল একদম মনের বিরুদ্ধে। রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুমটা ভাঙলো মিথিলার ফোনে। এই সকালবেলা মিথিলার ফোন পেয়ে আমি একটু অবাক হতাম না, যদি না কালকের ঘটনা না ঘটতো। আমি ফোনটা ধরতেই মিথিলা একটু নরম সুরেই বলল, একটু দেখা করতে পারবেন? কেন, আরও কিছুক্ষণ বকবেন নাকি? সেটা দেখা করলেই বুঝতে পারবেন। মিথিলার কথায় আমি সম্মতি জানালাম। ফোনটা কেটে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মিথিলার বলা জায়গার দিকে রওনা দিলাম। অবশ্য এর আগে এখানে কখনো আসা হয়নি। আসলে এখানে যারা আসে তারা হয় বউ নিয়ে আসে, নয়তো গার্লফ্রেন্ড। আমার যেহেতু এই দুটোর কোনোটাই নেই, সেহেতু আসাও হয়নি। আমি আসতেই দেখি মিথিলা এসে হাজির। ছোট্ট একটা বেঞ্চে বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে বসে আছে। আমি মিথিলার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা উঠে দাঁড়ালো। আমার দিকে ঠিকমতো চোখ তুলে তাকাতেও পারছে না মেয়েটা, হয়তো লজ্জায়। আমি কিছু বলার আগেই মিথিলা বলল, সরি, আসলে তনিমার মিথ্যে বলাটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার রাগটা সেখানে ছিল না। মিথিলার কথায় আমি ওর দিকে আবারও তাকালাম। মেয়েটা ঠিক আগের মতোই মাথা নিচু করে আছে।
আমি আগেই বুঝেছিলাম যে আমার প্রতি ওর রাগটা পানি চাওয়াতে হয়নি, এতেও অন্য কোনো ব্যাপার আছে। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, রাগের কারণটা জানতে পারি? আসলে কাল বাসায় যাওয়ার সময় আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, রিকশায় বসে যাচ্ছেন। এতে রাগের কি হলো? আপনার পাশে অন্য মেয়েকে আমার সহ্য হয় না। কথাটা বলে মিথিলা আমার মাথাটা আরও একটু নিচু করলো। তার মানে কালকে ফাইজার সাথে ও আমাকে দেখে ফেলেছিল, আর সেই রাগটায় সন্ধ্যায় আমার উপর খাটিয়েছে। ফাইজা সম্পর্কে মিথিলাকে সব কিছু বলে ফোনটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখো তো এই মেয়েটাকে সহ্য হয় কি না। আমার কথায় মিথিলা আমার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল। পিকটা দেখে কি বোঝালো আমি নিজেও বুঝলাম না। মেয়েটা এসে আমার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলল, এরকম ঘোলাপিক মানায় না, এখন থেকে এটা স্ক্রিনে রাখবে। মিথিলার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা রাখবো। কিন্তু তুমি আমার এই পিকটা কখন তুলেছো? অনেকদিন আগেই, আমাকে তখন নাস্তা দিচ্ছিলে। লুকিয়ে কারো পিক তোলা ঠিক না। এখন তো জানলে। ভালোবাসো? আমার কথায় মিথিলা মুচকি হেসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বাসি, অনেক ভালোবাসি। আমি এবার মিথিলার কানের কাছে মুখ নিয়ে বললাম, ওদিকে ফাইজা অপেক্ষা করছে, যেতে হবে। কি বললে? তুমি ওই ফাজিল মেয়েটার কাছে যাবে? পা একদম ভেঙে ফেলবো। পা ভাঙার কথা শুনে আমার মুখটা একটু শুকিয়েই গেল। কথা শুনেই পা কেমন যেন ব্যথা করছে। আমি মিথিলাকে আর কিছু না বলে ওর হাতটা শক্ত করে ধরলাম আর মনে মনে বললাম, ওদিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই না, কোনো মতেই না। এটাই ছিল লুকানো ভালোবাসা। ওয়েট গাইজ, আপনাদের জন্য রয়েছে আরও একটি সুন্দর গল্প, চলুন সেটাও শুনে আসি। মোবাইল ছেড়ে যাবেন না, কারণ এই গল্পের পরে আরও একটি গল্প রয়েছে শেষে আপনাদের জন্য, তো দুইটা গল্প মিস করবেন না। তো চলুন দ্বিতীয় গল্প শুরু করি, তারপর তৃতীয় গল্প। হ্যালো, কই তুমি? চায়ের দোকানে। কি করছো ওখানে? ভাত রান্না করছি। সবসময় ফাইজলামি ভালো লাগে না। তোমার বাবা তো আমার মতো বেকারের সাথে বিয়ে দিবে না, তাই চায়ের দোকানে চাকরি নিয়েছি। তাই বলে চায়ের দোকানে? তুমি হয়তো এই কথাটা পড়োনি। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, সমুদ্র অতল। তাই ছোট থেকেই শুরু করলাম। তোমার সাথে আমার কি ফানের সম্পর্ক? না তো, ইন এ রিলেশনশিপ সম্পর্ক। ওহ, বিকালবেলা আমাদের বাসায় এসো, বাবা তোমার সাথে কথা বলতে চাইছে। অবশেষে তোমার বাবাকে আমাদের ক্লাবে আনতে সফল হলে। আমি সিরিয়াসলি বলছি। তোমার সাথে কি আমার ফানের সম্পর্ক? না, এনে রিলেশনশিপ সম্পর্কে। আমার কথা আমাকেই ঘুরিয়ে দিলা। একটা হাসি দিয়ে আপাতত ফোনটা রেখে দিলে শিখতো। আমার শিখতো একটু দুষ্টুমি ভালোবাসা দিয়ে আমাদের সম্পর্কের 3 বছর হতে চললো। আর আমি অনার্স কমপ্লিট করে প্রায় 1 বছর ধরে বসে আছি, ঘরে বসে আছি বলতে বেকার বন্ধুরা মিলে একটা ছোট্ট ক্লাব খুলেছি বেকার সময়টা ভালোভাবে কাটানোর জন্য, নাম বেকার যুব সংঘ। আর আমি হলাম তার সুযোগ্য সভাপতি। শিক্তোর বাবা রিটায়ার্ড সরকারি কর্মচারী, তাই ওকে বলেছিলাম ওর বাবাকে আমাদের ক্লাবে আনতে, তাতে আমাদের আর্থিক তহবিলটা একটু চাঙ্গা হবে। তাছাড়া শিক্তোর মা নেই, তাই ওর বাবা সময়টা আমাদের সাথে ভালোভাবেই কাটবে। বিকেলবেলা শিক্তোদের বাসায় গেলাম। এর আগেও কয়েকবার গিয়েছি শিক্তোর ফ্রেন্ডের পরিচয়ে। শিক্তো আমাকে তার বাবার রুম দেখিয়ে অন্য রুমে চলে গেল। শিক্তোর বাবা পায়ের উপর পা তুলে সোফায় বসে পেপার পড়ছেন। আমাদের মতোই হবে, পার্থক্য হলো উনি পায়ের উপর পা তুলেছেন আর আমরা চেয়ার না হয় টেবিলের উপর পা তুলে বসি। আঙ্কেলকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে আঙ্কেল বললেন, শিখতো আমাকে তোমার সম্পর্কে সবই বলেছে। আসলে আঙ্কেল আমি সভাপতি হতে চাইনি, ওরাই জোর করে আর কি দিয়ে দিয়েছে। তুমি কিসের সভাপতি? কেন আঙ্কেল, আপনি যে আমাদের ক্লাবে যোগ দিতে চেয়েছেন তার? আমি যোগ দিতে চাইতেছি মানে? কেন শিখতো আপনাকে আমাদের বেকার যুব সংঘের কথা বলেনি? কই না তো। আঙ্কেলের কথা শুনে আমি ভাবছি তবে কি আমার সাথে মজা করার জন্য এখানে ডাকলো। এখানে আর বসে থেকে কাজ নেই। আঙ্কেলকে আলবিদা জানিয়ে উঠে পড়লাম। ভাবছি শিক্তোকে উপযুক্ত সাজা দিতে হবে, কিন্তু কি সাজা দিব? বের হওয়ার সময় দেখলাম মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। বুঝলাম আমাদের সব কথাই শুনেছে। দেখলাম মেয়েটার চোখ লাল হয়ে গিয়েছে, চোখের কোণে হালকা পানিও জমেছে। ভাবলাম হয়তো পোকা পড়েছে চোখে। এই থেকে বেশি ভাবা আমার পক্ষে সম্ভব না। বের হওয়ার সময় মেয়েটা ছোট্ট করে একটা কথাই বলল, তুমি কোনোদিন সিরিয়াস হলে না। ওই ঘটনার পর থেকে 4 দিন হলো শিক্তোর সাথে কথা বা দেখা হয়নি, আমিও করিনি। অভিমান করা ভালো, যখন অভিমান পর্ব শেষ হবে ভালোবাসাটা হয়তো আরও গাঢ় হবে। ক্লাবে বসে বসে কথা ভাবছি, হঠাৎ আসলো ক্লাবে। কিছুটা থতমত খেয়ে যায় ওনাকে দেখে। সামলে নিয়ে বললাম,
আঙ্কেল আপনি এখানে আমাদের ক্লাবে যোগ দিতে এসেছেন নিশ্চয়ই। আঙ্কেল হয়তো খুব রেগে গেলেন, ব্যাপারটা আমার কাছে খুবই উপভোগ্য কিন্তু ওপাশের মানুষটির জন্য খুবই হতাশার। বাবা, তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা ছিল। জি বলেন। তুমি চাকরি করতেছো না কেন? এখানে করছি তো না, মানে চাকরি খোঁজার চেষ্টা করছি। শিখ তো আমাকে তোমাদের সম্পর্কের কথা বলেছে, কিন্তু আমি তো বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। জি আঙ্কেল, মনে মনে বললাম আঙ্কেল আপনার মেয়েও তো বেকার, আমি বেকার মেয়েকে বিয়ে করতে পারলে আপনি কেন বেকার ছেলের সাথে বিয়ে দিতে পারবেন না? ব্যাপারটা মাথায় আসতেছে না। কিছু ভাবছো কি? না বলেন। এবার আঙ্কেল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, একটা দার্শনিক লুক নিলেন, বললেন, দেখো, শিখ তোর ছোটবেলায় মা মারা যায়। আমার অফিসের সময়টুকুতে সে একাই থাকতো। তারপরে তো কোনোদিন তোমার সাথে পরিচয়, হয়তো সেদিন থেকে আমার মেয়ে আরো হাসি খুশি হয়ে উঠেছে। আমি চাই না আমি না থাকাকালীন ও আবার আগের মতো হয়ে যাক। আশা করি বুঝতে পেরেছো কি বলছি। মনে মনে ভাবলাম যেভাবে কাহিনী ইমোশনাল হইয়া যাইতেছে আর আমাকে ইমোশনালি আঘাত হেনেছেন পরিবেশ সামলানোর জন্য, তাই বললাম, জি আঙ্কেল আমি বুয়া ঠিক করে দিব নে। আঙ্কেল মুচকি হেসে বেরিয়ে পড়লেন আর আমাকে অঢেল চিন্তা আর অসীম দায়িত্বের মাঝে রেখে গেলেন। বেকার যুব সংঘ এখন শিখতোর বাবাই দেখাশোনা করে, যদিও এটার নাম পরিবর্তন করে বেকার বয়স্ক সংঘ হয়ে গিয়েছে। বাসা অফিস বাসা এই রুটিনের কারণে আর ক্লাবটাতে যাওয়ার সময় হয় না। আর ছুটির দিনে শিখতোকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাওয়া। বিয়ের পর শিখতোকে রোজ বেকার বলে খেপাতাম, শিখতো আজ জানালো সে আর বেকার নেই, সে নাকি আমার ছোট্ট অস্তিত্বকে নিয়ে ঘুরছে। ভাবছি খুশির সংবাদটা বাবাকে জানাতে হবে যে ওনার মেয়ে চাকরি পেয়েছে। প্রথমে হয়তো বুঝবে না, পরে ঠিকই বুঝবে। ওইটার গাইজ আপনাদের জন্য তৃতীয় গল্প রয়েছে, চলুন সেটাও শুনে আসি। ও লক্ষ্মী বউ আমার। জি, আমার লক্ষ্মী বাবুটা। আমি না, তুমি না? ভালোবাসি। কাকে? আমার লক্ষ্মী বউকে। আমিও ভালোবাসি। কাকে? আমার লক্ষ্মী বাবুটাকে। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? মা বাবা আমাদের সম্পর্ক মেনে নিবে তো? কেন মেনে নেবেন না? তারা বলেছেন আর যাই করি, প্রেম প্রেম কিছু করব না। প্রেম বুঝলাম, কিন্তু প্রেমটা কি? তোমার মুন্ডু। জানি তো। লক্ষ্মী বাবুটা আমার, প্লিজ ঢং করো না। ওকে, ঢং করছি না লক্ষ্মী বউ আমার। কিছু বলো। কি বলবো? ধ্যাত্তেরি, তুমি থাকো, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? মরতে। একা? একা। আমিও যাচ্ছি। এই এই, কোথায় যাও? আমি তো ইয়ার্কি মারছি। আমিও আর কি মারছি। তোমাকে না, বাদ দাও। আমার মা বাবা যদি অন্য ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেন তাহলে? কেন আমার সাথে দিবেন না কেন? যদি বিয়ে দিয়ে দেয়? দিয়ে দিলে তো ভালো, বিয়ে খেতে আসবো, দাওয়াত দিও কিন্তু। কি? আচ্ছা আচ্ছা, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করব, তাদের মেয়েকে আমার হাতে তুলে দেওয়ার প্রস্তাবও দিব। যদি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে? আমি কি কোনো জোকস বলেছি? না না, তা না। তাহলে? যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে বুঝবো তোমার আব্বু আম্মু আস্তে একটা মাথা মোটামুটকি। এই খবরদার, আমার আব্বু আম্মুকে নিয়ে কিচ্ছু বলবা না। তাহলে এরকম একটা পাত্র পেয়ে প্রস্তাব রাখবেন না কেন? তারা কি ইংল্যান্ডের ভিক্টোরিয়ার ছেলে চান না বিল গেটসের ছেলে চান? যদিও আছে বলে জানি না। ওলে বাবা, আমার লক্ষ্মী বাবুটা দেখি রাগ করেছে। আদর করে দেই? না লাগবে না। আমার দিকে তাকাও। না তাকাবো না। আমার লক্ষ্মী বাবুটা। আরিয়ানকে জড়িয়ে একটা চুমু খেলো। আমার বাবুটা রাগ কমেছে? কমেছে। যদি তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে না দেন তাহলে তোমাকে নিয়ে পালাবো। আমি কি কোনো জোকস বলেছি? জোকস বলনি, কিন্তু ফিল্মের ডায়লগ বলেছো। ফিল্মের ডায়লগ? পালাবো পালাবো পালাবো, দেখে নিও। ওকে ওকে। কয়েক বছর পর আরিয়ান আর মারিনের বিয়ে, তবে পালিয়ে নয়, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। বাসর রাতেও তাদের খুনসুটি ঝগড়া হচ্ছে। শেষমেশ তাহলে বিয়েটা করেই ফেললাম। কেন, কোনো সন্দেহ আছে? বিয়েটা বিয়ে বলে মনে হলো না। তো কি মনে হয়েছে? কিছুই না, জাস্ট সিম্পল। তো এখন কি করবে? আবার নতুন করে বিয়ে করব। কি? সত্যি বলছি, বিয়েতে মজা লাগেনি, আবার নতুন করে বিয়ে করতে হবে। মারলা কেন? আর বিয়ে করবে? করব করব করব, 100 বার করব, কিন্তু কিন্তু কি? যতবারই করি না কেন শুধু তোমাকেই বিয়ে করব, আমার লক্ষ্মী বউ। সত্যি? আমার লক্ষ্মী বউটা। সরি। সরি কেন? মেরেছি তোমাকে। আমার বউ আমাকে মারবে না তো কে মারবে? 100 বার মারবে। তাহলে আরো দুটো দেই? এই না না। তাহলে দুটো আদর দেই? আমার লক্ষ্মী বাবুটা। আমার লক্ষ্মী বউটা। বাবু, আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমাও। মারিন আরিয়ানের কাঁধে মাথা রেখে শুয়ে পড়লো আর আরিয়ান জ্যোৎস্না রাতের মিটি মিটি আলোতে মারিনের মায়াবী মুখটা দেখছে
আর চুলে খোপা বানানোর চেষ্টা করছে।